কেন আমরা পারছি না? ওকে স্যার গোলা গোলা দেখান না স্যার ভিডিও আচ্ছা এটাই বেশি মনে করেন আগে তো ভিডিও ছিল না গত সপ্তাহটা পাইছি। ওকে সমস্যা নাই আলো ইম্পর্টেন্ট না লাইটের জন্য স্যার না গোলা দেখা যায় লাইট দেওয়া যাবে না। কারেন্ট নেই কারেন্ট থাকলে তো প্যানেল চলতো না ওকে ফাইন দরকার নেই আচ্ছা দেখেন ভিডিওগুলো তো জাস্ট কি মানে ঠেকা কাজ চালানো ভিডিও তো আর মেইন না তো ভিডিও মেইন হলে আপনাদের আসতে বলতাম আমরা কি সব অনলাইনে ক্লাস নিতাম দেখেন অনলাইনে ক্লাস অনলাইনে প্রাইভেট এগুলো কিন্তু খুব সহজ আমি আমার বাড়িতে থেকে কি বসে বসে নিতে পারতেছি কোনো ঝামেলা নাই 1 লাখ স্টুডেন্ট আমার সুবিধা না আমার জন্য তবে কি মেডিকেল ক্লাসগুলো আপনি ওইখানে দেখতে পারেন বাট আপনাকে কি ফোকাস থাকবে ক্লাসের দিকে ঠিক আছে ফোকাস থাকবে সবসময় ক্লাসের দিকে কারণ আপনাকে ওইখানে আমি পড়া ধরতে পারবো আপনি যখন অনলাইনে থাকবেন আর পড়া যখন ধরতে পারবো না আপনার কি পড়ার টেন্ডেন্সি একেবারেই থাকবে না তখন আপনি কি কার্টুন দেখার মতো করে কি ভিডিওগুলো দেখবেন বাট এইখানে যখন আসতেছেন ভিতরে আসার সাথে সাথে কিন্তু কি দুইটা জিনিস একসাথে কাজ করতেছে এক নাম্বার হচ্ছে যে আগামী দিনের পড়াটা দিতে হবে দুই নাম্বার হচ্ছে কি আজকের পড়া আপনি চাইলেও অমনোযোগী থাকতে পারবেন না ওইখানে আপনি মাছ কাটতেছেন আর ক্লাস করতেছেন তাই না কুশল খাচ্ছেন আর ক্লাস করতেছেন এরকম অ্যাভেলেবল সো এখানে আপনি এটা করতে পারবেন সেই সুযোগটা পাবেন না তার মানে আপনার এইখানকার ফোকাস আর ওইখানকার ফোকাস কি রাত দিন পার্থক্য এরপরেও অনেকেই কি আসতে পারতেছেন এই যেমন আজকের দিনটা আজকে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না আমাদের আমি স্যার গত 2 ক্লাস মিস করছি হচ্ছে অফিসের কাজে টাকা লাগে সেটাই আপনি তো বলছেন এর আগে ঠিক আছে সেই জন্যই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি কিন্তু আপনি যদি বলেন যে প্রত্যেক ক্লাসই আপনি অনলাইনে করবেন তাহলে হবে না হতে পারে 2টা 4টা 1টা 3টা ক্লাস তাই না আজকে ক্লাসটা করা লাগে 4000 টাকা বের করে লাগছে ঠিক আছে সমস্যা নেই ভিডিওটা সামনে কি রিপ্লে বাবারে এত ম্যাডাম আমরা তো গাড়ি ভিডিওটা ছাড়ছি কিন্তু মাঝখানে 2-1টা করে ভিডিও আমরা ইচ্ছা করে গ্যাপ দিয়ে দিচ্ছি ঠিক আছে কারণ কি যখন ভিডিও রেগুলার পাচ্ছেন তখন কিন্তু আপনারও একটা টেন্ডেন্সি থাকবে তাই না যে সামান্য একটু কাজ দূর গেলাম না হতে পারে না এরকম সামান্য একটু কাজ আমি গেলাম না যখন ভিডিও তো পাবোই মাঝখানে যখন কিছু কিছু ক্লাস আমরা ভিডিও দিব না তখন আপনার মনে হবে কি না যাই ক্লাসে ভিডিও নাও আসতে পারে আপনি নিশ্চিত না যে ভিডিওটা কি আসবে সেজন্য আমরা ইচ্ছা করেই কি করি 2-4টা ক্লাসের ভিডিও হাইড করে দেই 2টা ভিডিও কি আমরা আপলোড করি না ওকে সমস্যা নাই তাহলে তো স্যার যারা মানে এমার্জেন্সির জন্য আসতে পারে না তাদের আমরা তো ভিডিও করি আপলোড করি না ঠিক আছে আপনার যদি ইমার্জেন্সি ক্লাসের জন্য দরকার হয় যার যা সে চেয়ে নেবেন তাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিব কথা বুঝেন না ভিডিও তো করা হয় কিন্তু কি আপলোড করা হয় না ভিডিও আমার কাছে থাকে কয়েক সপ্তাহ রাখি যার দরকার হয় সে চাইলে কি নিয়ে যেতে পারে অথবা আমরা মেসেঞ্জার অথবা যেটাতে দেওয়া সম্ভব হোয়াটসঅ্যাপে আমরা কি করতে পারবো এতটুকু ভিডিও আবার যাওয়া লাগবে ঠিক আছে ওকে তাহলে আমরা শুরু করি গত ক্লাস আমরা কতটুকু পর্যন্ত পড়েছিলাম লাস্ট অ্যানাটমিক্যাল প্ল্যান টার্মস আর স্ট্রাকচার অফ হিউম্যান বডি পর্যন্ত পড়ছিলাম তাই না ওকে ফাইন ক্যাভিটি গুলো পড়েছিলাম ওকে ফাইন ঠিক আছে আজকে দেখেন আজকে আমাদের এই অংশটুকুর অ্যাপ্রক্সিমেট শেষ ক্লাস ঠিক আছে কোন অংশটুকু যে অংশটুকু রিটেনের জন্য পড়তে হবে না শুধুমাত্র কিসের জন্য পড়তে হবে ভাইবার জন্য এইটুকু আমরা আগেই বলে দিছিলাম তাই না এই অংশটুকুর আজকে হচ্ছে একেবারে শেষ ক্লাস ওকে এই অংশের পরের দিন আমরা এই ক্লাসের মানে এটার উপর একটা ভাইবা নিব যে অংশটুকু ভাইবার জন্য ইম্পর্টেন্ট সেই অংশের উপরে কি নিব একটা ভাইবা না নরমাল একটা ভাইবা এটা জাস্ট কি কি জিনিস জিজ্ঞেস করা হইতে পারে এটা রিলেটেড বিষয়গুলো হ্যাঁ একটা ভাইবা নিব এরপর আমরা কোথায় চলে যাব রিটেনের পড়াতে চলে যাব ঠিক আছে এরপর আমরা কোথায় যাব রিটেনের পড়াতে যাব ওকে তাহলে দেখেন আমরা টোটাল যা যা পড়েছি আমরা একটু রিক্যাপ করি প্রথমে আমরা কি পড়েছিলাম অ্যানাটমি and its branch তাই না অ্যানাটমি and its branches ওকে তাহলে অ্যানাটমি এবং অ্যানাটমির শাখাগুলো কি কি এর সাথে আমরা কি পড়েছি ফিজিওলজি পড়েছি তাই না এইসব জিনিস জানা থাকা লাগবে এরপরে কি কিছু অ্যানাটমিক্যাল প্ল্যান পড়েছি তাই না হ্যাঁ আমরা আসবো ঠিক আছে আমরা অ্যানাটমি রিলেটেড গুলো শেষ করে নিই ঠিক আছে তাহলে অ্যানাটমি এন্ড ইটস ব্রাঞ্চ পড়েছি ফিজিওলজি পড়েছি অ্যানাটমিক্যাল প্ল্যান পড়েছি এরপর আমরা কি পড়েছি অ্যানাটমিক্যাল কিছু টার্ম আছে তাই না অ্যানাটমিক্যাল কিছু
টার্মস আছে, এই টার্মস গুলোকে আমরা পড়েছি। এরপর আমরা কি পড়েছি? ভাইটাল অর্গান। আচ্ছা, এটা আরেকটু পরে পড়ি। বডি ক্যাভিটি গুলো পড়েছি, বডি ক্যাভিটি গুলো পড়েছি, তাই না? এরপর আমরা কি পার্টস অফ বডি পড়েছি। হুম, ওই যে আমরা কতগুলো পার্টে ভাগ করলাম না, না ওইটা স্ট্রাকচার অফ হিউম্যান বডি। যেমন আমাদের বডিতে কয়টা পার্ট আছে যদি আমরা বলি, আমাদের টোটাল বডিতে কয়টা পার্ট আছে, ঠিক আছে? আচ্ছা, না পড়লে আমরা পড়াবো। পার্ট অফ বডি, পার্ট অফ হিউম্যান বডি, মানে হিউম্যান বডিকে কয়টা অংশে আমরা কি করি, ভাগ করতে পারি, ঠিক আছে? তাহলে এটা একটা অংশ, বডি ক্যাভিটি আরেকটা অংশ। এরপরে ক্যাভিটিতে কি কি অর্গান থাকে, এই অর্গানগুলোকে আমরা কি বলতেছি? ভাইটাল অর্গান, তাই না? আমরা ভাইটাল অর্গান করেছি। এরপরে কি আমরা স্ট্রাকচার অফ হিউম্যান বডি পড়েছি, তাই না? তাহলে স্ট্রাকচার অফ হিউম্যান বডি, ভাইটাল অর্গান। নেক্সট ওয়ান, আজকে আমরা কিছু সিস্টেম বলবো। কি বলবো? সিস্টেম। ওই সিস্টেমের কিছু ওয়ার্ক, ফাংশন, ঠিক আছে? এতটুকুর মধ্যেই মোটামুটি ভাবে কি আমরা কিছু ভাইবা নিব, ঠিক আছে? আপনারা টপিকসগুলো লিখে নিতে পারেন। অ্যানাটমি অ্যান্ড ইট ব্রাঞ্চেস, ফিজিওলজি, অ্যানাটমিক্যাল প্ল্যান, অ্যানাটমিক্যাল টার্মস, বডি ক্যাভিটি, পার্ট অফ হিউম্যান বডি, তারপরে কি ভাইটাল অর্গান, স্ট্রাকচার অফ হিউম্যান বডি। আমরা এক দুই করে দেই, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 and its branch, anatomy and its branch. Okay, anatomy and its branch. চার নম্বর হচ্ছে অ্যানাটমিক্যাল টার্মস, 5 নম্বর হচ্ছে কি বডি ক্যাভিটি, 6 নম্বর হচ্ছে কি পার্ট অফ হিউম্যান বডি, 7 নম্বর হচ্ছে ভাইটাল অর্গান, 8 নম্বর হচ্ছে স্ট্রাকচার অফ হিউম্যান বডি, 9 নম্বর হচ্ছে সিস্টেম। তাহলে আমাদের বাকি আছে 6 নম্বর, 8 নম্বর, না 8 নম্বর পড়ানো হয়েছে, 6 নম্বর এবং 9 নম্বর, তাই না? হ্যাঁ, পার্ট অফ হিউম্যান বডি, পার্ট অফ হিউম্যান বডি। টপিকস 8 নাম্বারটা স্ট্রাকচার, STRUCT, ইউ দুইটা হচ্ছে না, স্ট্রাকচার STRUCTURE, স্ট্রাকচার অফ হিউম্যান বডি। Structure of human body. সিস্টেম 9 নম্বরটা সিস্টেম অফ হিউম্যান বডি। হিউম্যান বডির বিভিন্ন সিস্টেমগুলো আমরা এখানে আজকে পড়াবো। সিস্টেম অফ হিউম্যান বডি, 9 নম্বরটা সিস্টেম। এক নম্বরটা কি পুরাটা এই যে উপরে এখান থেকে এই পর্যন্ত 1 নাম্বার, এখানে 8 নাম্বার, এটা হচ্ছে 9 নাম্বার। ওকে,
ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে কিন্তু আমরা একটা ছোটখাটো ভাইবা নিব। ভাইবাতে কি আপনাদের প্রত্যেক জনকে 10টা করে কোশ্চেন জিজ্ঞেস করব। কয়টা করে? 10টা। 8টা আছে। অ্যানাটমিক্যাল টার্ম কতগুলো পড়ছেন? অ্যানাটমিক্যাল টার্ম অনেকগুলো পড়াইছি না? অ্যানাটমিক্যাল প্ল্যান আছে, ক্যাভিটি আছে। 10টা কোশ্চেন করে এখান থেকে 100 কোশ্চেন করা যাবে এক একজনকে, তাই না? ঠিক আছে, তাহলে এক একজনকে আমরা 10টা করে কোশ্চেন করব। প্রতি কোশ্চেনের মান হচ্ছে কত? 0.5। তাহলে 10টা কোশ্চেনে কত মার্কস? 5। 5-এ আপনি কত পান? এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু ওইভাবে কোনো ক্লাস টেস্ট না, জাস্ট জিনিসগুলো এমন যে আপনার কি, আপনি যে ক্লাসে আসতেছেন মানে আপনার ডেভেলপমেন্ট কতটুকু হচ্ছে। দেখেন আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, যে আপনার ডেভেলপমেন্ট বুঝেন। আপনি প্রথম দিন যে আসছেন ওই দিন থেকে যদি আজকে আপনার কোনো চেঞ্জ না হয় তাহলে কিন্তু কোনো লাভ নাই। যখন আপনি প্রথম দিন আসছেন অ্যানাটমি ফিজিওলজির নামও জানতেন না, ভাইটাল অর্গানগুলোর নামও জানতেন না। এখন আপনি ভাইটাল অর্গানগুলোর নাম পারেন, অ্যানাটমিক্যাল টার্ম পারেন, অ্যানাটমিক্যাল প্ল্যান পারেন। এইটুকু আপনার চেঞ্জ। আপনার চেঞ্জ কি হয়েছে? এইটুকু। আপনার ডেভেলপমেন্ট আকাশ পাতাল কিছু হয়েছে তা না, কিন্তু ওই সময়ের চেয়ে এই সময় ডেভেলপমেন্ট কতটুকু? এতটুকু। ঠিক আছে, এইটুকু জিনিস মাথায় রাখতে হবে যে আমি প্রথম ক্লাসে যখন আসছি, ফার্স্ট সেমিস্টার যখন শেষ হয়ে গেছে, আমার ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে এটা নিজে নিজে কি করতে হবে? ঠিক আছে, মাঝে মাঝে জাস্টিফাইড করতে হবে যে আমার ডেভেলপমেন্ট কতটুকু হচ্ছে। আমি কি এমনি আসতেছি, ঘুরতেছি আর খেলাধুলা করতেছি কিনা, নাকি আমার কিছু কি শেখা হচ্ছে। ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। তাহলে এইখানে 9টা টার্মস আছে, তাই না? 9টা টার্মসের ভিতর আমরা শুধুমাত্র 6 নাম্বারটা আর কি 9 নাম্বার টার্মসটা বাকি আছে পড়ানো। এটা আমরা আজকে পড়াই দিব। আর বাকি টার্মসগুলো রিলেটেড কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। যেমন আমরা প্রথমটা বলি অ্যানাটমি অ্যান্ড ইটস ব্রাঞ্চ। এখানে আমরা কি পড়ছি? অ্যানাটমির কতগুলা, অ্যানাটমির সংজ্ঞাটা পড়ছি, তাই না? অ্যানাটমি কাকে বলে, আর কিছু ব্রাঞ্চ পড়ছি, ওই ব্রাঞ্চের সংজ্ঞাগুলো পড়ছি। ঠিক আছে, যেমন আমি যদি জিজ্ঞেস করি সাইটোলজি কাকে বলে, বলেন ম্যাডাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে কিন্তু আর এসব শোনা হবে না, তখন ভাইবা নিব আমরা। ম্যাডাম বলেন তো সাইটোলজি কাকে বলে? কোষবিদ্যা। সাইটোলজি হচ্ছে কোষবিদ্যা। হিস্টোলজি কাকে বলে? শিশুবিদ্যা। টিস্যুবিদ্যা। সহজ না এগুলো? তাহলে আপনি এই সংজ্ঞা যদি সংজ্ঞা আকারে জিজ্ঞেস করি, কাকে বললে আপনি যদি বলে দেন যে টিস্যুবিদ্যা, হয়ে যাচ্ছে। কিন্তু এরপরেও যদি আপনি বলেন অ্যানাটমির যে শাখায় টিস্যু নিয়ে আলোচনা করা হয়, অ্যানাটমির যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয়, সহজ না? তাহলে এটা সবাই পারবেন, তাই না? অ্যানাটমি অ্যান্ড ইটস ব্রাঞ্চ। 2 নাম্বারটা আসতেছে ফিজিওলজির সংজ্ঞা। এটা তো আমরা পারবো। অ্যানাটমির সংজ্ঞা যে পারবে, ফিজিওলজির সংজ্ঞা কি পারবে? আমরা একটা ক্লাসে পুরো ওইটা নিয়ে পড়াইছি, তাই না? তাহলে ফিজিওলজির সংজ্ঞাও কি সে পারবে। নেক্সট ওয়ান আমরা যদি বলি অ্যানাটমিক্যাল প্ল্যানগুলো। অ্যানাটমিক্যাল প্ল্যানগুলো আমরা পড়াইছি না, কি যে আমাদের শরীরের বিভিন্ন অর্গানকে, ঠিক আছে, হ্যাঁ, বিভিন্ন অর্গানের সঠিক লোকেশন জানার জন্য আমরা আমাদের দেহকে কতগুলো কাল্পনিক রেখা দিয়ে ভাগ করি। ওই কাল্পনিক রেখাগুলোর নাম কি? অ্যানাটমিক্যাল প্ল্যান। কয় ধরনের অ্যানাটমিক্যাল প্ল্যান আছে? 3 ধরনের। কি কি? সেজিটাল, ফ্রন্টাল, ট্রান্সভার্স। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে সেজিটাল প্ল্যান আমাদের দেহকে কিভাবে ভাগ করে? সেজিটাল প্ল্যান কি করে? রাইট এবং লেফটে ভাগ করে। ঠিক আছে, মাঝ বরাবর যায়, এটা কিভাবে ভাগ করে? রাইট এবং লেফট। যেমন আমরা যে বলি রাইট কিডনি, আমরা বলতেছি লেফট কিডনি। তাহলে রাইট এবং লেফট কিডনি রাইট লেফটে ভাগ করলো কে? আমাকে ভাগ করলো একটা কাল্পনিক রেখা। যে কাল্পনিক রেখাটা কি? যেমন আমার এই 2টা আঙ্গুল, যদি আমি এই কাল্পনিক রেখাটা মাঝখান দিয়ে আঁকি, কাল্পনিক রেখার ডান পাশেরটা আমার রাইট, বাম পাশেরটা কি আমার লেফট। মাঝখানে একটা রেখা আমাকে চিন্তা করতে হবে। তাহলে এটা রাইট ফিঙ্গার, এটা কি লেফট ফিঙ্গার। এইভাবে চিন্তা করতে হবে। ওকে, তাহলে এটার নাম কি? সেজিটাল প্ল্যান, যেটা কি করে? রাইট লেফটে ভাগ করে। আরেকটা প্ল্যান আছে আমার দেহকে কি করে? সামনে পেছনে ভাগ করে, তাই না? তাহলে হ্যাঁ, ফ্রন্টাল বা করোনাল প্ল্যান। এরপর আরেকটা কি আছে? ট্রান্সভার্স প্ল্যান। কি করে? উপর নিচে ভাগ করে। ঠিক আছে, যে আমার উপর নিচে স্যার এটা মানে আমরা বলতেছি বডির উপরের অংশ এতটুকু, বডির নিচের অংশ। যদি আমি আঙুলের কথা বলি, মাঝখানে এখানে কাটলে কি? ওটা উপরের অংশ, এটা কি নিচের অংশ। যে কোনো জিনিস যখন আমি বলবো সুপিরিয়র, ইনফেরিয়র, ঠিক আছে, উপরে নিচে, মাঝখানে কি আছে? ট্রান্সভার্স প্ল্যান। আমি যখনই কোনো জিনিসের উপর এবং নিচে চিন্তা করব, মাঝখানে অবশ্যই কে থাকবে? ট্রান্সভার্স প্ল্যান। আমি যদি বলি আমার মুখের থেকে নাকটা কি উপরের দিকে, তাহলে নাক এবং মুখের মাঝখানে কে আছে? ট্রান্সভার্স প্ল্যান আছে। তাহলে ট্রান্সভার্স প্ল্যান হচ্ছে সেই প্ল্যানটা যে প্ল্যান পাশাপাশি 2টা অর্গানকে উপর এবং নিচে কি করবে?
ভাগ করে দিবে। আমি যদি বলি আমার চোখটা কি নাকের থেকে উপরে আছে, তাহলে চোখ এবং নাকের মাঝখানে আমার কি আঁকতে হবে? ট্রান্সভার্স প্ল্যান আঁকতে হবে। ক্লিয়ার এটা? ওকে, এরপর আমরা পড়ছি অ্যানাটমিক্যাল কিছু টার্ম। ওই অ্যানাটমিক্যাল প্ল্যানের উপরে বেস করে অ্যানাটমিক্যাল টার্মগুলো আমরা পড়ছি, তাই না? তাহলে ওইখানে কিছু টার্ম ছিল, যেমন গ্যান্টেরিয়র মানে কি, পোস্টেরিয়র মানে কি, ল্যাটেরাল মানে কি, মিডিয়াল মানে কি, প্রক্সিমাল মানে কি, ডিস্টাল মানে কি, তাই না? এই টার্মগুলোর অর্থ আমরা লিখে দিছি না? ঠিক আছে, তাহলে এই টার্মগুলো অবশ্যই ধরা হবে। তাহলে এখানে দেখেন কতগুলো ধরা যাবে। বলেন তো ডরসাল মানে কি? ডরসাল যখনই আপনি বলবেন, আমরা কিন্তু ইউনিট করে লিখে দিছি, তাই না? যেমন আমি আপনাকে কিন্তু পুরাটা ধরবো না, আমি ধরতে পারি পোস্টেরিয়র। তাহলে পোস্টেরিয়র ধরলে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে পোস্টেরিয়রের আরেক অংশ কি? অ্যান্টিরিয়র। তাহলে অ্যান্টিরিয়র মানে যদি সামনে হয়, পোস্টেরিয়র মানে কি হবে? পিছনে হবে। তাহলে ডরসালের আরেক অংশ কি? ভেন্ট্রাল। ভেন্ট্রাল মানে কি? পেটের সামনের অংশ। সামনের অর্গানগুলোকে কি বলে? ভেন্ট্রাল বলে। তাহলে পেছনের অর্গানগুলোকে কি বলা হবে? ডরসাল বলা হবে। যখনই আপনি বলেন, আমরা যে ইউনিটটা আপনাকে দিচ্ছি সেই ইউনিটটা কি করতে হবে? মাথায় রাখতে হবে যে এটার সাথে কে ছিল। আমি যদি বলি ডিস্টাল, তাহলে ডিস্টালের সাথে কে ছিল? প্রক্সিমাল। স্যার ডরসাল কি সামনের অংশ না পিছনের অংশ? ডরসাল সামনের অংশ। সামনের অংশ। কি কি বললাম একটা? ডরসাল এবং ভেন্ট্রাল। ডরসাল কি সামনের অংশ লেখা? স্যার ডরসাল সামনের দেখি অংশ। একটু বইটা। সামনের অংশ স্যার। অ্যাবডোমিনের সামনের অংশ। ডরসাল অ্যাবডোমিনের সামনের অংশ। ভেন্ট্রাল মানে হবে সামনে, ঠিক আছে? এখানে ভুল হয়েছে। ভেন্ট্রাল মানে সামনে, ডরসাল মানে পেছনে, ঠিক আছে? এটা উল্টা হয়ে গেছে। ভেন্ট্রাল ডরসাল, ভেন্ট্রালটা আগে হবে, ডরসালটা কি পরে হবে। ভেন্ট্রাল কি হবে স্যার? উল্টা করে লেখেন শুধু, একটা সামনে একটা পেছনে। এখানে একটা জিনিস একটু বুঝতে হবে, মিডিয়াল আর ল্যাটেরাল। মিডিয়ালটা স্যার আমাদের মিডিয়াল অর্গানের কাছের অংশটা। দেখেন আমরা বলছি না যে অনেক সময় আমরা বলি একটা রাইট একটা লেফটে, তাই না? কিন্তু কথাটা হচ্ছে রাইটেই দুইটা আছে। রাইটেই কি আছে? দুইটা আছে। সবচেয়ে কাছের যে হ্যাঁ দেখেন, অর্গান হবে এইটা বুঝেন, এটা হচ্ছে আমার মিডিয়াল প্ল্যান, মিডিয়াল। ঠিক আছে? তাহলে মিডিয়াল প্ল্যানের এই পাশে যে থাকবে রাইট, এই পাশে যে থাকবে কি লেফট, এটাই তো আমরা বুঝি। এখন রাইটে দুইটা আছে, তাহলে আপনি কি বলবেন রাইট ওয়ান লেফট ওয়ান, রাইট টু লেফট টু? তাহলে ওয়ান টু বললেও বলতে হবে দূরেরটা ওয়ান না কাছেরটা ওয়ান, তাই না? এই ঝামেলা থেকে বাঁচার জন্য কি করতেছে, মিডিয়াল প্ল্যানের যে কাছে থাকবে তাকে আমরা কি বলবো? মিডিয়াল বলবো। তাহলে কি আমি যদি রাইট মিডিয়াল বলি তাহলে কি বুঝবো? রাইট সাইডের মিডিয়াল প্ল্যানের কাছে যে, তাই না? আবার যদি বলি মিডিয়াল প্ল্যান থেকে যে দূরে আছে তাকে কি বলা হচ্ছে? ল্যাটেরাল, ঠিক আছে? তাহলে মিডিয়াল প্ল্যান থেকে যে দূরে থাকবে সেন্ট্রাল এবং পেরিফেরাল, তাই না? দুইটা জিনিস করতে আছে। সেন্ট্রালের ক্ষেত্রে আমরা বলতেছি কি মেইন বা কেন্দ্রীয় অর্গান। যেমন ঢাকার ক্ষেত্রে আমরা যদি বলি সবগুলাই তো শহর, জেলা শহর, ঢাকাও কিন্তু জেলা শহর। বডির যেটা সেন্ট্রাল মেইন অর্গান, যেমন কি নার্ভাস সিস্টেম, ধরেন সিস্টেম টু সিস্টেম আলাদা হবে। যেমন আমি যদি নার্ভাস সিস্টেম ধরি, নার্ভাস সিস্টেমের সেন্ট্রাল অর্গান কোনটা হবে? যেটা ছাড়া নার্ভাস সিস্টেমের কোনো গুরুত্ব নাই, যেমন ব্রেন। ব্রেন ছাড়া কি নার্ভাস সিস্টেম চলবে? তাহলে ব্রেন হচ্ছে এখানকার সেন্ট্রাল অর্গান। আবার ব্রেন যাদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন নিয়ে আসে, ব্রেনের সাথে পায়ের পাতার একটা যোগাযোগ থাকবে না, ঠিক আছে? তাহলে পাতার সাথে যে যোগাযোগগুলো থাকবে, এই যে পথগুলো, এই পথগুলো কি হবে? পেরিফেরাল। একই বিষয় হার্ট যদি বলি, হার্ট হচ্ছে কি কার্ডিওভাস্কুলার সিস্টেমের সেন্ট্রাল অর্গান। আমি যদি লাংস বলি, লাংস হচ্ছে কি রেসপিরেটরি সিস্টেমের সেন্ট্রাল অর্গান, ঠিক আছে? তাহলে সেন্ট্রাল অর্গান মানে হচ্ছে যে অর্গানটা ওই সিস্টেমের জন্য কি প্রধান, মেইন অর্গান, ঠিক আছে? অথবা কি কেন্দ্রীয় অর্গান, যে অর্গানকে কেন্দ্র করে বাকি সব অর্গানগুলোকে কি করে? কাজ করে। যেমন আমি কি বলতে পারি বাংলাদেশের জন্য, ঢাকা ইজ দ্য সেন্ট্রাল সিটি, তাই না? কারণ এটা একে রাজধানী, রাজধানী না? তাহলে রাজধানীর দিক থেকে অন্য অন্য জেলা শহরের তুলনায় এই শহরের গুরুত্ব বেশি না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সেন্ট্রাল সিটি বলতে পারি। এই সেন্ট্রাল থেকে যে যত দূরে যাবে সে তত কি? পেরিফেরাল। তার মানে চিটাগং যদি রাজধানী হইতো তাহলে চিটাগংকে আমরা কি বলতাম? সেন্ট্রাল সিটি বলতাম। তখন ঢাকা এই সাইডটা হতো কি? রাজধানী। তাহলে আমরা একটা সেন্টার বুঝি কি? বৃত্তের মধ্যবিন্দু। একটা সেন্টার বলতে আমরা কি বুঝি? বৃত্তের মধ্যবিন্দু। কিন্তু এখানে আমরা সেন্ট্রাল বলতে কি বুঝাচ্ছি? মেইন, প্রধান ব্যক্তি, ঠিক আছে? ফ্যামিলির সেন্ট্রাল পারসন কে? ফ্যামিলির যে কর্তা, তাই না? স্যার আরেকটা জিনিস স্যার, এই ক্র্যানিয়াল ক্যাভিটি আমাদের ব্রেন যে যেটার মধ্যে থাকে ওই অঙ্গটাকে আমরা এই যে মাঝখানে এটা যদি আমি কেটে ফেলি তাহলে এখানে একটা গর্ত আছে না? হ্যাঁ হ্যাঁ, এই গর্তটাকে এই আমি গহ্বরটাকে আমরা ক্রেনিয়াল ক্যাভিটি বলতেছি। এটা একটা ক্রেনিয়াল রিজন। আর ক্রেনিয়াল
থোরাসিসটা বলবো আমাদের যে থোরাক্স বুক চেস্টের যে স্বাভাবিক, এটার নাম কি থোরাক্স। তাহলে থোরাসিক ক্যাভিটি কোনটা? বুকের মাঝখানে যে গর্ত। অ্যাবডোমিনাল ক্যাভিটি পেটের মধ্যে যে গর্ত। পেলভিক ক্যাভিটি কি? এই পেলভিক রিজনের ভিতরে যে গর্তটা। টেস্টিস আর ওভারি যে থাকে। হ্যাঁ, টেস্টিস, ওভারি ছাড়াও আরো অর্গান থাকে। আমরা শুধু ভাইটাল অর্গান হিসেবে কি টেস্টিস অর্গানটাকে মনে রাখছি। তাহলে একটা প্রশ্ন যদি আমরা করি যে টেস্টিস কোন ক্যাভিটিতে থাকে, কি অ্যানসার দিবেন? পেলভিক ক্যাভিটি। যদি আমি বলি লিভার কোন ক্যাভিটিতে থাকে, আমরা সুনির্দিষ্টভাবে এক সময় পড়বো যে অ্যাবডোমিনের রিজনটাকে আবার 9টা ভাগে ভাগ করা হয়। এখন আপাতত মনে রাখি লিভারটা পেটে থাকে, কিডনিটা পেটে থাকে, হার্টটা বুকে থাকে, লাংসটা কি বুকে থাকে, ব্রেনটা কি ক্রেনিয়াল ক্যাভিটিতে থাকে, আমার টেস্টিস ওভারি কোথায় থাকে? পেলভিক ক্যাভিটিতে থাকে। ঠিক আছে, এখন আপাতত কি এইটুকু জিনিস মনে রাখি। এরপরে কি এটার উপরে আরো পড়া আছে না? ঠিক আছে, সুনির্দিষ্ট করে পড়া। এখন তো বলতেছি পেটে থাকে, পেটের কোন জায়গায় থাকে তা তো বলতেছি না। ঠিক আছে, তাহলে এইটুকু ক্লিয়ার? অ্যানাটমিক্যাল টার্ম ক্লিয়ার? বডি ক্যাভিটি ক্লিয়ার? 4টা ক্যাভিটির কথা বলছি তাই না আমাদের বডিতে? কয়টা ক্যাভিটি? 4টা। এই 4টা ক্যাভিটির ভিতর একটা ক্যাভিটি কোথায় আছে? মাথায়। মাথায় যেটা আছে ওটার নাম কি? ক্রেনিয়াল ক্যাভিটি। একটা ক্যাভিটি আছে কোথায়? বুকে। বুকে যেটা আছে সেটা কি? থোরাসিক ক্যাভিটি। একটা ক্যাভিটি আছে কোথায়? পেটে। তাহলে এটা কি অ্যাবডোমিনাল ক্যাভিটি। আর একটা ক্যাভিটি আছে কোথায়? পেলভিক রিজনে, তাই পেলভিক ক্যাভিটি। ক্লিয়ার এটা? ওকে, এইবার আসেন পার্ট অফ বডি, হিউম্যান বডি। পার্ট অফ হিউম্যান বডিটা আমরা পড়াইনি তাই না? তাহলে আজকে আমরা পড়াই দিচ্ছি পার্ট অফ হিউম্যান বডি। দেখেন হিউম্যান বডিকে আমরা মোটামুটি 5টা পার্টে ভাগ করে নিব। স্যার পেলভিক ক্যাভিটি সেটার নামটা কি স্যার? এই দুইটা হিপ বোন, হিপ বোনের মাঝখানে যে ক্যাভিটি এটার নামই কি? পেলভিক ক্যাভিটি। ওকে, আমরা একটু দেখি পার্ট অফ হিউম্যান বডি। ওই সেদিনের মতো আমরা যদি একটা আঁকি, ওকে, তাহলে দেখেন ক্যাভিটি গুলোকে আমরা কিভাবে ভাগ করতেছি। প্রথম ক্যাভিটি না, পার্ট অফ হিউম্যান বডি। প্রথম পার্টটা হচ্ছে কি? মাথা এবং ঘাড়। তাহলে হেড এন্ড নেক তাই না? হেড, ফার্স্ট পার্টটার নাম কি? হেড এন্ড নেক, মাথা এবং মাথার ঘাড় তাই না? এইটুকুকে আমরা একটা ভাগে ভাগ করতে পারি, মাথা এবং আমাদের ঘাড়, গর্দান তাই না? এটাকে আমরা কি করতে পারি? একটা পার্ট বডি। তাহলে এইটুকু হচ্ছে কি? বডির একটা পার্ট। এই পার্টটার নাম কি? হেড এন্ড নেক। এরপরে দেখেন আরেকটা পার্ট হচ্ছে বুক, তার মানে কি? থোরাক্স। ওকে, থোরাক অথবা থোরাসিক পার্ট। তাহলে একটা পার্ট হচ্ছে হেড এন্ড নেক, আরেকটা হচ্ছে কি? থোরাসিক পার্ট অথবা কি? থোরাক্স। কি স্যার? নেক মানে ঘাড়, ওকে। তাহলে একটা পার্ট হচ্ছে থোরাক্স অথবা কি? থোরাসিক পার্ট তাই না? থোরাসিক পার্ট বলে পুরো বুক বোঝাচ্ছে, থোরাক্স বললেও কি বোঝাচ্ছে? পুরো বুকটা বোঝাচ্ছে। এরপরে একটা পার্ট হচ্ছে কি? পেট। এই যে বুকের নিচে এটা হচ্ছে বুক মানে থোরাক্স, এটা হচ্ছে কি? পেট। পেট মানে কি? অ্যাবডোমেন। তাহলে 1 নাম্বার পার্ট হচ্ছে হেড এন্ড নেক, 2 নাম্বার পার্ট হচ্ছে কি? থোরাক্স, 3 নাম্বার পার্ট হচ্ছে কি? অ্যাবডোমেন, 4 নাম্বার পার্ট হচ্ছে এই যে হাত দেখতেছেন না উপরের হাত, এটাকে বলা হয় কি? আপার লিম্ব। কি বলে? আপার লিম্ব। এটা হচ্ছে 4 নাম্বারটা। আর 5 নাম্বারটা হচ্ছে এই যে পা দুটা, এটাকে বলা হয় কি? লোয়ার লিম্ব। এটা হচ্ছে 5 নাম্বার। আপার লিম্ব হাত, শুধু হাত দুইটাকে। ঠিক আছে, এখান থেকে আমি হাতটাকে যদি আলাদা করে ফেলি তাহলে আপার লিম্ব দুটো কি? চলে গেল। পাটাকে যদি এখান থেকে আমি আলাদা করে ফেলি, এগুলো কিন্তু আলাদা পার্ট বডি। ঠিক আছে, এই বোনগুলো আমরা আলাদাভাবে করব। ক্লিয়ার কি না? তাহলে আমাদের বডি পার্ট কয়টা? 5টা। কি কি? প্রথমে হচ্ছে মাথা এবং ঘাড়। ঠিক আছে, মাথা এবং ঘাড় বা হেড এন্ড নেক, এইটুকু পর্যন্ত একটা, সব কাহিনী এখানে এইটুকু ঘটবে। আরেকটা হচ্ছে শুধু বুক। বুকটাকে কি বলি? থোরাক্স। বুকের ভিতরে যা আছে সব থোরাসিক অর্গান তাই না? এরপরে কি? পেট। পেটটাকে আমরা যা বলতেছি কি? এখানে কিন্তু পেট মানে পুরাটাই বুঝাচ্ছি, পেলভিক সহ পেট বুঝাচ্ছি তাই না? পুরাটাই। তাহলে আমরা কি বলতেছি? পেট মানে অ্যাবডোমিন, অ্যাবডোমিনাল পার্ট। এরপরে হাত এবং পা। দেখেন আপনার মাথা, ঘাড়, বুক, পেট, হাত, পা, এই হচ্ছে টোটাল কি? আপনার পার্ট অফ বডি।
ক্লিয়ার এটুকু? কারণ এটা ক্যাভিটির সাথে অনেক মিল আছে না। আপার লিম্ফ, হাড়টা হবে কি আপার লিম্ফ, আপার লিম্ফ মানে উপরের বাহু। বানর দুইটাই কি করা, বিভিন্ন জিনিস ধরার কাজে ব্যবহার করে, কিন্তু আমরা কি পাটা ধরার কাজে ব্যবহার করতে পারি না। কিসের জন্য? কারণ আমরা কি বংশ পরম্পরা পা শুধু হাঁটার জন্য ব্যবহার করছি, গাছের ডাল ধরার জন্য কি ব্যবহার করি নাই। তারা কি বংশ পরম্পরায় কি করছে, গাছের ডাল ধরার জন্য ব্যবহার করছে, সেই জন্য তাদেরটা একরকম, আমাদেরটা কি আরেক রকম। ইভেন আপনি চিন্তা করেন, আপনি যদি কোনো জিনিস ব্যবহার না করেন প্রাকৃতিক নিয়মে সেটা কিন্তু কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই না? যদি কোনো জিনিস ব্যবহার না করেন, আপনি যদি উট পাখির কথা চিন্তা করেন, ইমু পাখির কথা চিন্তা করেন, এরা কি উঠতে পারে? কেন উঠতে পারে না? পাখি বলেছে ওরা পাখি তো বলে, মরুভূমি জাহাজ বলে, ওই উট এমনি তো পাখি নাম। উঠতে পারে না কেন? ডিম পারে না, তাহলে তো পাখিই বলবো আমরা। কেন ক্ষমতা নাই? ক্ষমতা চলে গেছে কেন? ওনার দুইটা পাখা নাই জানো? পাখাও আছে। হ্যাঁ, কারণ শরীরের ওজনও প্রবলেম না। ঈগলের ওজন কি কম মনে করেন? ঠিক আছে, ওজনও প্রবলেম। ঈগল যখন উড়ে, দেখছেন না হরিণে ধরে নিয়ে কি চলে যাচ্ছে, তো হরিণ সহ ঈগলের ওজন কি কম? বানর ধরে নিয়ে যাচ্ছে, টোটাল ওজন অনেক বেশি হয় না। তার মানে ওজনও কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে কি ফাংশন, ক্যাপাসিটি। কিরকম? যখন উট পাখি যে এলাকাতে ছিল সে এলাকাতে কি নিচেই প্রচুর খাবার ছিল, তাকে কি খাবারের জন্য উড়ে যে আরেক জায়গায় কি যাওয়ার কোনো দরকার হতো না। সেই জন্য সে কি হয়েছে, ওই নিচের খাবারের উপর ডিপেন্ড করার কারণে জেনেটিক্যালি তার কি হয়েছে, পাখার ক্ষমতা, পাখার যে সক্ষমতা এটা কি হয়ে গেছে, হারাই গেছে, নষ্ট হয়ে গেছে। এখন সে চাইলেও কি করতে পারবে না, পাখি উঠতে পারবে না। আমরাও একই বিষয়। দেখেন ডান হাত বাম হাত আমার শরীরের ভিতরেই তো। এখন আমাকে কেউ কিছু ঢিলা মারলে আমি কিন্তু কি সবার আগে ডান হাতটা দিব, আবার আরেকজন কি বাম হাত দিবে, যে যে হাতটাকে কি বেশি ইউজ করতেছে, তাই না? একই বিষয়। মুরগির কথা চিন্তা করেন, মুরগি তো আমাদের পেরিফেরিতে আছে, আমরা মুরগিকে খাবার দিচ্ছি, অন্য কোনো পাখিকে আমরা খাবার দেই এরকম আসলে তারাই দিচ্ছি, তাই না? সেই জন্য ওরা কি সার্ভাইভালের জন্য কি করতেছে, নিজের পাখাটাকে ইউজ করে বিভিন্ন দূর দূর জায়গায় গিয়ে কি করতেছে, খাবার সংগ্রহ করতেছে। কিন্তু মুরগির কি দরকার হচ্ছে? তার মানে মুরগির ওরা সর্বোচ্চ ঘরের চাল, তাই না? কারণ আপনি কখনো আরেক বাড়ির মুরগি আসলে ওরাই দিলে কি করবেন, ঘরের চাল পর্যন্তই যাবে, এর থেকে বেশি সে কি যেতে পারবে না। একই বিষয় দেখবে না, যাদের প্যারালাইসিস হয়, প্যারালাইসিস রোগীদের কি হয়ে যায়, যে অর্গানটা প্যারালাইসিস সেটা ধীরে ধীরে কি অ্যাট্রোফি হয়ে শ্রিঙ্ক হয়ে যায়, তাই না? আমার এই হাতে যদি প্যারালাইসিস হয়, হাতের স্ট্রাকচার কি এরকম থাকবে না, কি হবে ধীরে ধীরে চিকন। পোলিও রোগীদের দেখছেন না, পোলিও রোগীদের কি হাত চিকন হয়ে যায় না, ওই যে ইউজ না করার কারণে। ওইখানে কি কোনো নিউট্রিশন ওইভাবে যায় না, কিন্তু ব্লাড সার্কুলেশন কিন্তু আছে। আপনি বুঝেন, আমি যদি প্রতিদিন এই হাতে 10টা করে ডাম্বেল, প্রতিদিন কি 10 কেজি ডাম্বেল 50টা করে নেই, আর এই হাতে কিছুই নিচ্ছি না, তাহলে দুইটা হাতের মধ্যে কি ব্যবধান হবে না? এই হাত প্রচুর পরিশ্রম করতেছে, দেখবেন কি ফুলে ফেপে ইয়া হয়ে যাবে, আর এই হাত কি কিছুই হবে না। আমার শরীরের ভিতরে ব্যবধান হবে, তাহলে এটা কি বাইরে হবে না? তার মানে আপনি যে জিনিসটা, আমি যদি এরকম হয় যে 60-70 বছর হাঁটি না, আমার কিন্তু হাঁটতে খুব কষ্ট হবে, তাই না? যখন হাত ভেঙে যায়, হাতটাকে যখন এইভাবে কি ইয়া করে রাখে, সোজা করতে কিন্তু কি হয়, ফিজিওথেরাপির দরকার হয়ে যায়, তাই না? একেবারে সহজভাবে হয় না, বডি কি অ্যাডজাস্ট হয়ে যায়, ইউজ টু হয়ে যায় প্রত্যেকটা জিনিসে। স্যার এগুলো পাঁচটাই আমাদের পাঁচটা আপনাদের পড়ানো স্যার, সিস্টেম আমরা পড়াবো, এখন শেষ হয়ে যায়। কয়টা বাজে? এখন অনেক সময় আছে, 1টা পর্যন্ত না? হ্যাঁ স্যার। 1টা বেজে গেছে? না না না, এখনো 45 মিনিট। তাহলে তো ভয় পাচ্ছেন কেন? আমাদের 11:30 থেকে 1টা পর্যন্ত ক্লাস, অনেক সময় থাকে। শুক্রবার আপনারাও যাবেন, আমরাও যাবো, যে শুধু নামাজ পড়ে বাসায় চলে যাবেন, খাওয়ার দাওয়ার তো খেতে হবে না। নেক্সট ওয়ান, আমরা বিয়ের দাওয়াত থাকলো না। বিয়ের দাওয়াত তো থাকে শুক্রবারই, যত সমস্যা, তাই না? বিয়ের দাওয়াত খাইতে যাবেন, শুধু আগে যাবেন না, ক্লাসটা করে নামাজ টামাজ পড়ে যাবেন। আচ্ছা, একটু আমরা পড়ি। এখন আমরা সিস্টেমে আসি। সিস্টেমে আসার আগে স্ট্রাকচারটা আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? সিস্টেমে আসার আগে কি স্ট্রাকচারটা আমাদের ইম্পর্টেন্ট। স্ট্রাকচারটা মনে আছে সবার? যারা যারা ক্লাস করছেন, আমাদের হিউম্যান স্ট্রাকচার শুরু হয় কোথা থেকে? মাটি থেকে, তাই না? হিউম্যান স্ট্রাকচার শুরু হয় কোথা থেকে? মাটি থেকে, তাই না? মাটিতে আমরা কি আকারে ছিলাম? পরমাণু আকারে ছিলাম, ঠিক আছে? মাটিতে যখন আমরা ছিলাম, তখন সারা পৃথিবীর মাটিতেই কিন্তু আমি কি ছড়িয়ে ছিটিয়ে ছিলাম, তাই না?
সমস্ত পৃথিবীর মাটিতে আমি ছড়িয়ে ছিটিয়েছিলাম। যদি আমি আমেরিকার মাটিতেও থাকি, তাহলে আমেরিকা থেকে কোনো এক আত্মীয় স্বজন আমাকে কোনো কিছু এনে দিছে, সেটা খেয়ে কি করছি, সে অভাবটা ফিল আপ করেছি, তাই না? তাহলে সমস্ত পৃথিবীতে আমি কি ছিলাম, অ্যাটম আকারে ছড়িয়েছিলাম। অ্যাটম মানে কি? পরমাণু। পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের হ্যাঁ, মৌলিক। নেক্সট ক্লাসে এসে জিজ্ঞেস করি পরমাণু কাকে বলে, এটাও কিন্তু প্রশ্নের ভিতরে পড়বে, তাই না? তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে? পরমাণু বলে। তাহলে এই পরমাণুগুলো দিয়ে কি তৈরি হয়েছে? খাদ্য তৈরি হয়েছে। তার মানে আমি কি খাদ্য আকারে কি ছিলাম? অ্যাটম, মলিকুল, তাই না? তাহলে অ্যাটম আকারে আমি কোথায় ছিলাম? সয়েলে, তাই না? সয়েলে ছিলাম, মাটিতে। আর মলিকুল আকারে আমি কোথায় ছিলাম? ফুডে। কোথায় ছিলাম? ফুডে, খাবারের ভিতরে আমরা কি মলিকুল আকারে ছিলাম। ওকে, বিভিন্ন গ্লুকোজ ফর্মে ছিলাম, তারপর অ্যামাইনো অ্যাসিড ফর্মে ছিলাম, বিভিন্ন ফর্মে কি খাবারের মধ্যে আমরা থাকি। ওকে, খাবারের মধ্যে আমরা যেটা ছিলাম সেটা কি? মলিকুল আকারে। এখন মলিকুল কাকে বলে যদি জিজ্ঞেস করা হয়, তখন আমরা কি বলবো? যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পদার্থ তো দুই প্রকার, তাই না? একটা মৌলিক পদার্থ, একটা কি যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ কাকে বলে? যে কতগুলো মৌলিক পদার্থ দিয়ে যেটা তৈরি হচ্ছে, এটা কি যৌগিক পদার্থ। যে পদার্থকে ভাগ করলে কি ওই পদার্থ ছাড়া আরো কি অন্যান্য উপাদানও পাওয়া যাবে, সেটা হচ্ছে কি যৌগিক পদার্থ। তাহলে একটা হচ্ছে অ্যাটম, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, একটা